তাহলে আপনি বলেন ৭১ পরবর্তীতে বিচার হয়েছে কারা অপরাধগুলো করেছে? জামাত ৭১ জামাত ছিল অষ্টম নবম একটা দল, ৭১ জামাত ছিল অষ্টম নবম একটা দল, সে ৭১ এত ৩০ লক্ষ শহীদ হয়েছে, তো জামাত ছিল নবম একটা দল, জামাত কোনো আসলেই ছিল না। সুতরাং জামাতকে সাম্যবাদী আপনি যেভাবে বিচার করবেন সেভাবে বিচার করবেন করতে পারেন না। এখানে সে যারা এখানে ছিল আলবাদুল আল শামসে যারা নেতাকর্মীরা কি ভূমিকা রেখেছিল সেটা আসলে এখন আপনি এভাবে উড়াই দিতে পারেন না। আপনি যেটা বললেন যে জামাতের বিচার হয়েছে তাহলে জামাত রাজনীতি করছে, তাহলে এখন জুলাইয়ে যারা কিনা জুলাই যারা অপরাধী তাদের যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, আমি তাহলে সেটা মুসলিম লীগ ছিল প্রধান বিরোধী দল, জামাত কিন্তু তখন অষ্টম ক্যাটাগরি গেডি অষ্টম দল ছিল, জামাত অস্তিত্ব ছিল না তখন, অষ্টম দল ছিল জামাত। এখন যেরকম 11 দলের সাম্যবাদী দল আছে, আওয়ামী লীগের বিচার হচ্ছে, আওয়ামী লীগের যে বিচার হচ্ছে, আওয়ামী লীগের এখন বিচার হচ্ছে 11 দলের সাম্যবাদী দল কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে? তাহলে তো বিচার করার দরকার ছিল না। আমি ডক্টর বিচার তো করেছে, 73 সালে তো বিচার হয়েছে, 73,000 মামলা হয়েছে, বিচার তো হয়েছে তখন। ওকে বলি, হ্যাঁ প্লিজ। এই যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর এটা একটা ভিন্ন রাজনৈতিক ন্যারেটিভের মানে একটা মনস্তত্ত্ব থেকে আসছে। বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত, একটা জামায়াত ইসলাম ৭১ ম্যাসিভ গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আর একটা আওয়ামী লীগের এই ২৪ সালের ১৫০০ যে অন্তত ১৫০০ যে কিল্ড হয়েছে এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আর ৭১ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছে। এই দুইটা দলের এই দুইটা ইভেন্ট নিয়ে অ্যালার্জি থাকবে, এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যেরকম ২৪কে অস্বীকার করতে চাইবে, বিতর্কিত করতে চাইবে, এটাকে আন্ডারমাইন করতে চাইবে, আবার জামায়াত ইসলাম ৭১কে চাইবে এইটাকে গ্লোরিফাই করে। এই দুই প্রতিযোগিতা দুই পক্ষের মধ্যে চলে। এনসিপির যেহেতু আগের কোনো ইভেন্ট নাই, নতুন দল, তাদের হাতে একটাই ইভেন্ট ক্যাশ করার মতো আছে, সুতরাং তাদের কাছে ২৪কে আফুল করতে হইলে তাদের ওই জামাতের সুরে মৃদু সুরে হইল, অথবা তাদের মধ্যে সাবেক শিবির করা যে গ্রুপটা আছে তাদেরকে ওই ৭১কে একটু কটাক্ষ করতেই হয়, এটা তাদের রাজনীতি। বিএনপি হচ্ছে এখানে ভিন্ন এক স্তরের একটা দল, যাদের ৭১ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা, এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক, তিনি এই যুদ্ধ করেছেন, সেই লোকের প্রতিষ্ঠিত দল বিএনপি, ফলে তার চিন্তা চেতনা সেই মুক্তিযুদ্ধের ধারণাকে অন করে গড়া দল। আর ২৪-এ এসে সেই বিএনপির ভূমিকাই সবচেয়ে বেশি, তাদের নেতাকর্মী নিহত হয়েছে বেশি, তাদের নেতাকর্মী বড় দল হিসেবে মাঠে থাকা ফোর্সও বেশি, তাদের ১৬ বছরের ত্যাগও বেশি। সুতরাং বিএনপি চাইবে আবার ৭১ এবং ২৪ দুইটাকেই আপফোল্ড করতে, ফলে বিভিন্ন ফ্র্যাকশন হয়ে গেল। এইটা হচ্ছে দলীয় রাজনীতি, এবং কে কিভাবে নিজের রাজনীতিটাকে তুলে ধরবে সেই প্রতিযোগিতার অংশ। কারো ৭১ শুনলে গায়ে অ্যালার্জি হয়, অ্যান্টিহিস্টামিন দিয়ে ওই অ্যালার্জি বন্ধ করা যায় না, কারো ২৪ শুনলে অ্যালার্জি হয়, যত পাওয়ারফুল অ্যান্টিহিস্টামিন দেন ওই অ্যালার্জি তাদের কমেই না, তারা চুলকাইতেই থাকবে। আর বিএনপি হচ্ছে দুইটাকে আফুল করতে চায়, ফলে এই যে ত্রিমুখী যেই রাজনৈতিক যে মনস্তত্ত্ব, এইটা যতদিন থাকবে ততদিন এই একটাকে ছোট করা বড় করে এই প্রক্রিয়া থাকবে। এইটা বাংলাদেশের রাজনীতিতে মোটেই অস্বাভাবিক নয়। যদি আপনি নিউট্রালি দুইটার জন্যই যারা দায়ী দলগতভাবে বিচার করতেন, যাদের সংশ্লিষ্টতা তাদের বিচার করেন, আজকে মুসলিম লীগকে বড় করে দেখিয়ে বড় দল বলে জামায়াতকে ৭১-এর ভূমিকায় আপনি বলবেন প্রধান বিরোধী দল আন্ডারমাইন করবেন, সেই সুযোগ মোটেই নাই। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধে পাক আর্মির পক্ষে অবস্থান নিয়ে সবচেয়ে বেশি মাত্রায় ভিজিবল ছিল আলবদর আল শামস। আলবদর আল শামসের প্রধান কারা ছিল? এই জামাতের নেতারা, তখন ছাত্র সংঘের নেতা তারাই ছিল। হ্যাঁ, সুতরাং তারা প্রয়াত হয়েছেন, আমি আর তাদের নাম উল্লেখ করে বিতর্ক বাড়াতে চাই না, সেই দায়িত্ব দায় তাদের নিতে হবে। পরীক্ষিত প্রভু, আমি আবার শেষ করি, যদি বলতে পরীক্ষিত প্রভু, তাহলে জামাতের আমির যেখানে এই পরীক্ষিত বন্ধু বলেছে, সাথে সাথে যে ইরানের প্রতিনিধি দল পাঠিয়েছে, তার মানে কি জামাত মনে করে যে জায়গায় আমাদের দেশের স্বার্থ আছে, যে জায়গায় আমার দেশের স্বার্থ আছে, সেই জায়গায় জামাত যদি প্রভু মনে করতো, তাহলে ইরানে যে 13টা দেশ আমেরিকাকে প্রভু মনে করে তারা পাঠায় নাই, প্রতিনিধি দল পাঠায় নাই, জামাত প্রতিনিধি দল পাঠায়। অকৃত্রিম বন্ধু, তার মানে হচ্ছে আপনি যে যার নেতৃত্বে এই এটা আপনার যে দেশবিরোধী যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি তিনি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। এর মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে কথা বলেছিলেন, আমি এটি একটু অ্যাড্রেস করতে চাই যে বিএনপি ভাস্কর্য বিরোধী রাজনৈতিক দল নয়।
আমি ওই 24 গণঅভ্যুত্থানের সময় জেল থেকে বের হওয়ার সময় বা জেলে থাকা অবস্থায় আবু সাইদের মৃত্যু নিয়ে আলোচনা হতো। তখন বিএনপির সিনিয়র নেতা, বর্তমানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি এবং আরো কয়েকজন তথ্যমন্ত্রী তারাও ছিলেন, বলছিলেন যে ভবিষ্যতে আবু সাইদের যে এই যে দুই হাতে হাত বাড়িয়ে যে তার যে অবস্থা, সেই রকম ভাস্কর্য আমরা বিভিন্ন চৌরাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য স্থাপন করবে। এইটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সিম্বল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশ দেখবে। সেই দল তার মানে ভাস্কর্যের পক্ষে 1971 সনের যতগুলো ভাস্কর্য যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত কোন শক্তি করতে পারে সেটাও আমরা জানি। এইটাকে আবার পুনর্নির্মাণ, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, এই লাইনটায় সবসময় প্রাধান্য আওয়ামী লীগেরই ছিল, অথবা এক সময় বামপন্থীদের খুব ছিল, তারপর আওয়ামী লীগের সবচেয়ে প্রাধান্য ছিল। 16 বছর আওয়ামী লীগের পক্ষেই তো এই সফট পাওয়ার একেবারে কোমরে গামছা বেঁধে নেমে কাজ করেছে। এই সফট পাওয়ার কি আওয়ামী লীগকে জনধিকৃত হওয়া থেকে রক্ষা করতে পেরেছে? এই সফট পাওয়ার কি আওয়ামী লীগকে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা, পালিয়ে যাওয়া এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় দিল্লিতে দাফন হওয়া থেকে রক্ষা করতে পেরেছে? শেষ পর্যন্ত পারেনি। তবে অনেকদিন ক্ষতি করেছে তারা। ওই ক্ষতির দায়টা তাদের নিতে হবে। আর এই সফট পাওয়ারকে তোষণ যারা করে ওই লোভে, তাদেরও মাথায় রাখতে হবে যে এটা দিয়ে লাভ হয়। ওকে, বিষয়টাকে শুধু মাথায় রাখার মধ্যে দিয়ে সীমিত হবে কিনা? আমরা দেখলাম যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকের বিরুদ্ধে মামলা হলো, হত্যা মামলা হলো। সেসব মামলার যখন আমরা শুনতে পাই, আপনি যদি সেই মামলার নথিগুলো দেখেন তখনও বুঝতে পারবেন যে মামলাগুলো আসলে টেকার মতো মামলা না। একজন ব্যক্তিকে 200 জন 250 জন মিলে গুলি করে মেরে ফেলেছে, এটা বোঝাই যায় যে মামলাগুলো টিকবে না। বিষয় হচ্ছে যে সেই মামলাগুলো হয়তো অনুমান করেই বলছি যে ক্ষোভ থেকে, প্রতিহিংসা থেকে হয়েছে, কিন্তু যে অপরাধটুকু তারা করেছেন সেই অপরাধের মানে ধরেন আমরা শুনি যে উস্কে দেয়া, খুঁজে 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 উস্কে দেওয়ার মিল এনে তখন মামলা করতে হয়। আমাদের এটাকে আমরা কিভাবে আসলে দেখবো আমি একটু বুঝতে চাচ্ছি। আমাদের এখানে একজন আইনজীবী আছেন, ব্যারিস্টার আল মামুন রাসেল। আমি একটু আপনার কাছে শুনি যে আপনি কিভাবে দেখেন মানে সফট পাওয়ারের যে ভূমিকা আমাদের এখানে আছে, আর তারপরে একটু কথা বলবো আপনাদের সফট পাওয়ার কারা সেটা নিয়ে একটু কথা বলবো। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াস সুযুক্ত করার জন্য। সাথে দুজন সহপেলেনিস, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, সফট পাওয়ার বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটা হচ্ছে, এক কথায় যদি বলি, কালচারাল ফ্যাসিস্ট যারা ধরেন হচ্ছে গত 17-18 বছর শেখ হাসিনাকে ফ্যাসিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহযোগিতা করে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। এখন দেখেন, এখন তারাই আজকে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে তারা এসে এখন যে শব্দ চয়ন করছে, হ্যাঁ, শুধুমাত্র দেখেন আপনি যে 4-5 জনে কয়েকদিনে যে যারা করেছে সবাই নারী। এখন আপনি যদি মনে করেন যে নারী, আপনি জুলাইকে যে শব্দটা তারা চয়ন করেছে, জুলাই সিডিআই, সফট পাওয়ার বলতেই আপনি কালচারাল ফ্যাসিস্ট বলতে পারেন কিনা সেই প্রশ্নটা এখানে অবশ্যই এখানে কথা বলতে হবে। দেখেন, জুলাই সিডিআই বলে ওনারা যে শব্দ চয়নগুলো করছে, তাহলে তার মানে তারা জুলাইকে ধারণ করতে পারছে না। তার মানে যে জুলাই যে বিপ্লবটা হয়েছে বা গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটা না হলে এই যে সরকারটা কন্টিনিউ হতো, এটা ভালো ছিল তাদের ভাষা। কারণ আপনি জুলাইকে যখন এই শব্দ চয়ন করেন, আপনি এটা তারা বোঝাচ্ছেন যে আমাদের যারা 1200-1300 জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য, তাদেরকে আপনি সিডিআই বলছেন। যারা 20-30 হাজার যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে আপনি সিডিআই বলছেন। আপনি এই যে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার শপথ গ্রহণ করেছে, সেই সরকারকে আপনি সিডিআই বলছেন। এবং কি সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি 17-18 বছর নির্বাসিত ছিল, যে ভিক্টিমাইজ ছিল, তাকে আপনি সিডিআই বলছেন। তার মানে তারা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন। কিন্তু সে রাষ্ট্রদ্রোহিতা কাজ করে শুধুমাত্র আপনি যদি নারী বলে এই যে সফট পাওয়ার যাদের আছে, তাদেরকে আপনি যদি সফট কর্নার দেখান, আপনি সফট কর্নার দেখাইতে যান, তাহলে তো প্রথম সফট কর্নার দেখাইতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো নারী, তাকে যে আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন, তাকেও তো সফট কর্নার দেখাইতে হবে আপনাকে। কিন্তু যারা এখন সফট কর্নার দেখাচ্ছে তাদের প্রতি, যে তারা নারী বলে তারা দেশদ্রোহিতা করতে পারবে, তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা বলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা আন্দোলন করছিল, তখন ছাত্রলীগ যেভাবে মেয়েদের উপর আক্রমণ করেছে, তখন এই যে কালচারাল ফ্যাসিস্ট তারা কি সেই সময় মুখ খুলেছিল? মুখ খুলে নাই, বরং ছাপাই গিয়েছে যে এরা করতে হবে, করুক। তার মানে আপনি এদেরকে নারী বলে আপনি এদের অপরাধকে অপরাধ বলবেন না। এদেরকে অপরাধ না বলে এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, পুরো গণ অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এর আগে যে শাওন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে একবার ডিবি গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে তাকে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, কোনো একটা পাওয়ারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সেই শপথের পরবর্তীতে সে যখন জুলাইয়ে এই শব্দ চয়ন করার মাধ্যমে পুরো সরকার ব্যবস্থা, পুরো জুলাই অভ্যুত্থান, পুরো জায়গায় তারা প্রশ্ন তুলছে। তো সুতরাং এদেরকে যদি আপনি শাস্তির আওতা না নিয়ে আসেন,
তাহলে এইদের মাধ্যমে কি শাস্তি হওয়া উচিত কেন আপনি যাদেরকে এই পর্যন্ত গ্রেফতার করেছেন সবাইকে কিভাবে গ্রেফতার করেছেন? আপনি গ্রেফতার করেছেন যে তারা হচ্ছে যে এই যে 1200-1300 কে শেখ হাসিনা তো গুলি করেনি সরাসরি, শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছে, তার সহযোগী যারা ছিল তারা সহযোগিতা করেছে। আমরা যখন আইনগুলো যখন হয় তখন 34 একটা যুক্ত হয়, কমন ইন্টেনশন। আপনি যখন অপরাধ করছে, তারা গুলি করছে, আপনি যখন তাকে আপনি মৌখিকভাবে অথবা এই দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন যে করো তোমরা এটা করতে পারো। যারা আজকে আন্দোলন করছে তারা দেশদ্রোহী। আমরা তো দেখেছি এই 5 আগস্টের আগে যতদিন প্রত্যেক দিনে যে মিডিয়াগুলোতে যে আপনি দেখেছেন যারা টকশো করতো, তারা বলছে এরা যারা করছে এরা সবাই দেশদ্রোহী, এদেরকে দেশদ্রোহী, তার মানে এদেরকে হত্যা করা যায়। তার মানে এরা যে এই ন্যারেটিভটা তৈরি করেছে, তার মানে শেখ হাসিনা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে যেভাবে এটা অন্তর্ভুক্ত হচ্ছে, তেমনি যারা এই যে ফ্যাসিস্ট যারা কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল তারাও সেম 34 এ কমন ইন্টেনশনের কারণে যে এই যে অপরাধটা চলতে থাকুক সেদিন তো প্রতিবাদ করার সুযোগ ছিল। আপনি কমন ইন্টেনশনের কথা বলছেন তো, আচ্ছা সেক্ষেত্রে ধরা যাক যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যখন কিনা এভাবে ছাত্রদের জনতার উপরে ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই সময়টায় প্রকাশ্যে কেউ এসে সমর্থন দিল এবং গুলি করতে বলল, সেটা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, তখন সেটাকে একটা অন্য আপনি আইনের মধ্যে ফেলতে পারছেন কমন ইন্টেনশনের জায়গায়। কিন্তু যে ব্যক্তি এর আগে আপনার মে পর্যন্ত বা জুনের এই গণঅভ্যুত্থান আগের সময় পর্যন্ত শেখ হাসিনার সকল কাজকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই যে সে এই হত্যাকে সমর্থন জুগিয়েছে, তাকেও আপনারা এই হত্যার মধ্যে আসামি করতে পারেন কিনা? সেটা এমন কি হয়েছে কিনা না, আমি জিজ্ঞেস করছি সেক্ষেত্রে। কিন্তু আমরা কথা বলছি কিন্তু এই গণঅভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে আমরা কথা বলছি। সফট পাওয়ার যারা ফ্যাসিজম এনাবেল করতে কাজ করেছে তাদের বিচার আপনারা চাইছেন, সেটা বিচার আসলে কিভাবে হতে পারে? কারণ এটা তো আমাদের প্রচলিত কোনো আইন নাই, সেই জায়গা থেকে আমরা কথা বলছি। আমি আপনাকে বলেছি, ধরুন আপনি কোথাও ধরুন একটা হত্যা হয়েছে, সাপোজ জিডিবিতে একটা হত্যা হয়েছে, হত্যার জন্য কেউ নিচে অবস্থান করছে, পাহারা দিচ্ছে যে লোকটা কখন আসবে, হ্যাঁ, সে কিন্তু হত্যার সাথে সরাসরি জড়িত না। কেউ অর্থায়ন করেছে যে তুমি মারবা, তোমার ওখানে যারা তোমাকে সহযোগিতা করবে এদের প্রত্যেকটা অর্থায়ন আমি করব। কেউ তাকে খাওয়ার দিয়ে সহযোগিতা করেছে, কেউ তাকে মানসিকভাবে, এই যেমন জিডিবিতে হয়েছে, তাহলে জিডিবির প্রধানও এর সাথে লায়াবিলিটি হবে, তার লায়াবিলিটি যাবে। কেন যাবে? কারণ আপনি প্রাতিষ্ঠানিকভাবে সবাইকে বিএনপি বানিয়ে ফেলতে হবে তা না, কিন্তু বিএনপির একটা রাজনৈতিক আদর্শ আছে, এই আদর্শকে ধারণ করে এইরকম ইন্টেলেকচুয়াল তৈরি করবার জন্য পার্টিগতভাবে যে ব্যবস্থাপনা দরকার, যেটা আপনার আওয়ামী লীগে, বামপন্থী সংগঠনে বা জামায়াত ইসলামে যতটা আছে, বিএনপিতে আমি তার অনুপস্থিতি দেখতে পাই। যে কারণে এখন বিভিন্ন জায়গায় যেই সব পদে বা যেই সব জায়গায় বিশ্বস্ত এবং আদর্শিক লোক দরকার, সেখানে খুঁজে পেতে দেখা যায় যে আমার এখানে 3 জন আদর্শিক লোক হলে সরকারের পলিসি ক্যারি করে তারা ভালো করে চালাতে পারবে, পাওয়া যায় না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারা সফট পাওয়ারকে ডিল করবেন কিভাবে? সফট পাওয়ার দিয়ে ডিল করার যোগ্যতা অর্জন করতে হবে, এবং ততক্ষণ পর্যন্ত, যদিও আমি আইনজীবী আছে, আমি একটা জিনিস বলি, সেটা হলো বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু আইন আছে যার মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। এইরকম কোনো ইভেন্টের উদ্ভব হলে তাকে আইনের আওতায় নিয়ে ওই অস্থিরতা বা সমাজ যে বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটতে পারে সেটাকে নিবৃত করবার জন্য কিছু বিধিবিধান রাষ্ট্রে আছে, যেটাকে বিভিন্ন সময়ে আমরা বিরোধী দলে গেলে বিরোধিতা করি, যে আইনটা বিরোধী দলে কেউ চায় না, কিন্তু সরকারি দলে গেলে আবার সেটা বাতিলও কেউ করে না। সেই আইনগুলো এখনো পর্যন্ত আছে, আমি সেটাকে সমর্থন করছি না, কিন্তু যতদিন বাতিল না হয় ততদিন ওইরকম কিছু বিষয় আছে। কিন্তু কোনো না কোনোভাবে এখন আপনি মনে করেন এই যে অশ্লীল গালিগালাজ, যেটা একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ, এটা নিয়ে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ ব্যবহার করে, জামায়াতের নারীরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে ছিল? কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা, এমনকি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যত রকমের বাজে অশ্লীল শব্দ জামায়াতের কর্মী এবং নারী কর্মী এবং নেত্রীরা ব্যবহার করেছে, একদিন অ্যারেস্ট করো, পরের দিন আবার ওই 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে, সেই ঘটনা ঘটেছে। কেউ কাউকে তো পেছনে ফেলতে পারছে না দেখছি। এখন দ্বিতীয় কথা হলো, নারীদেরটা আলাদা করে আলোচনায় কেন আসছে? ছেলেরা বা পুরুষরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে আছে? তা না,
ছেলেরা পুরুষরা এইসব শব্দ অহরহ অনেকে ব্যবহার করে। ভার্চুয়াল মিডিয়ায় ইউটিউবাররা বিদেশে বসে বেশ কয়েকজন, দুইজনের নাম বেশি আলোচনা আছে কিন্তু উভয় পক্ষেরই বেশ কয়েকজন এত এত বাজে শব্দ ব্যবহার করেছে যে অশ্লীলতার ব্যবহারটাকে তারা সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছে। সেটা করেনি তারা, তারা তো পুরুষ। এখন নারীদের মুখে বা তাদের লেখা এই শব্দগুলো সচরাচর আমরা শুনে বা দেখে অভ্যস্ত না। হঠাৎ করে এরকম কয়েকজনেরটা দেখলে এটা আমাদের একটু লাগে যে মেয়েরাও এরকম কথা বলতে পারে, এটা হলো বিষয়। কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে দেখলে এবং অশ্লীলতার বিচারে দেখলে দেখবেন পুরুষরা এবং ছেলেরা অনেক বেশি করছে, খারাপ না খারাপ সেটাই। ব্যারিস্টার আল মামুন রাসেল, সেই বিষয়ে আপনি কিছু বলতে চাইলে বলবেন, কারণ আপনাদের যারা আদর্শ তাদের মুখেও আমরা অশ্লীল শব্দের ব্যবহার শুনেছি। অশ্লীল শব্দকে স্বাভাবিক করার একটা বিষয় আমরা তখন দেখেছি, শব্দগুলো মুখে আনতে পারছি না বলে দুঃখিত। ব্যারিস্টার মামুন রাসেল, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সফট পাওয়ার দিয়ে ডিল করতে হবে এরকমটা শুনছি, এবং সেটাই আসলে সারা বিশ্বে করে, সব দেশেই করে। তো আপনাদের সফট পাওয়ার আসলে, জামাতের সফট পাওয়ার কারা, আমি একটু শুনতে চাই। জামাতের সফট পাওয়ার কি শিল্পী যারা চলচ্চিত্র অভিনয় করছে তারা, নাচ গান করছে তারা, নাকি যারা ওয়াজ করছে তারা, নাকি যারা মব, আপনার মানে মব ক্রিয়েট করে ডিল করতে চাইছেন, আসলে কারা? আমির হামজা সফট পাওয়ার, আচ্ছা শুধু হতে পারে। দেখেন, প্রথম কথা হচ্ছে শাহিন্ত ভাই বলল তারেক রহমানের কন্যা নিয়ে একটা অপবাদ দিয়েছে। এটা কারণ তারেক রহমানের কন্যার যে ছবিটা ভাইরাল হয়েছে ডাকসুর যে নেতাকে নিয়ে, যে এটা হয়েছে, এটা কিন্তু প্রমাণিত সত্য। এটা এআই দিয়ে বানানো ছবি, এটা এআই ছবি। তারেক রহমানের মেয়ের বিষয়, এটা এআই ছবি। ডিবি নেওয়া হয়েছে, ডিবি গিয়ে এটা ফরেনসিক পরীক্ষা করে এটা বের করেছে, বের করে তাকে মুসলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছবিটা যারা শিবিরের কর্মী যারা শেয়ার করলো, সেটাকে আপনি শিবিরের কর্মী শেয়ার করে নাই, শেয়ার করেছে সবচেয়ে বেশি। আমি শত স্ক্রিনশট আমার কাছে আছে যেখানে ছাত্র দলের নেতৃত্বস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এটা প্রমাণিত হওয়ার পরেও তাদের টাইমলাইনে এখনো পর্যন্ত এই ছবিটা আছে, এখনো পর্যন্ত আছে শেয়ার যে তারা করেছে। শিবিরের পক্ষ থেকে এটা করা হয়নি, বরং এটা তারা শুধু প্রতিবাদ করার জন্য করেছে। কিন্তু এরপর যখন প্রমাণিত হয়েছে যে এটা এই পক্ষ থেকে ডাকসু নেতা করেনি, এটা এআই জেনারেটেড, তাহলে তো তখন তো তারা ডিলিট করতে পারতো, তখন তারা ডিলিট করে নাই। এমনকি আমি একটা মিডিয়াতে বলেছিলাম যে তাদের ডিলিট করার প্রয়োজন ছিল। এবং এটা এই ছবিটা দেখতেও তো কত বাজে। এটা তো নিয়ে নিতাম, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে বাদ দেন, এটা আমার বোন হোক, যে কেউ হোক, এটা ছবিটা কত একটা বাজে ছবি ছিল। এটা দেখবো, আমি শেয়ার করবো, এটাও তো একটা বাজে জিনিস। আমি যেটা শেয়ার করবো এটাই তো একটা বিষয়। এখন বিষয় তারপরে আসেন, দেখেন সফট পাওয়ার এই 17-18 বছর আওয়ামী লীগের বেশি হওয়ার কারণ, আপনি বলেন যে আমাদের সরকারি দলও এত বেশি নেই। আওয়ামী লীগের 17-18 বছর আমরা দেখেছি সবকিছুকেই, আপনি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো নিয়োগের ক্ষেত্রে আপনার দেখা হতো যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, সে কোথায় যে পড়াশোনা করেছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারপর অনেক কিছু দেখা হতো। এবং দেখে আওয়ামীপন্থী পরিবারের, আমরা তো আপনি যখন দেখেছেন 5 আগস্টে যখন গণভবনে এই হয়েছে, তখন সেখানে অনেকগুলো সিভি পাওয়া গেছে, হাজার যাদের হচ্ছে এই মানে বিভিন্ন চাকরির জন্য। তার মানে রাজনীতিকরণ করা হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আপনি যেখানে সফট পাওয়ার গিয়েছে সেখানে প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করা হয়েছে। আর 17-18 বছর টানা একটা সরকার ক্ষমতা থাকলে মনে হবে যেন বুদ্ধিজীবী হতে সবাই, তেলবাজ তো সবাই আছে। আমরা সাংবাদিকদের তেলবাজি দেখেছি। এই যখন বিদেশ সফর থেকে দেশে আসতো তখন প্রশ্ন কি করতো, শুধু তেলবাজি, আপনি এটা করেছেন, আপনি সেটা করেছেন। অথচ প্রশ্ন করার দরকার ছিল কি, যে আপনি এটা করতে পারেন না, এটা কেন করতে পারেন না, সেটা প্রশ্ন করার দরকার ছিল। কিন্তু আমরা বড় বড় মিডিয়া ব্যক্তিত্বদেরকে দেখেছি তারা শুধুমাত্র তেলবাজি করেছে। এই জন্য এই সরকারের একটা নতুনত্ব জিনিস যেটা আমরা রেসপেক্ট করি, যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার নিজের নামকে, এই যে প্রধানমন্ত্রী এবার সফর থেকে আসার পরে এটা এই করেছেন, তার বাজেটের পরে যে একটা অনুষ্ঠান ছিল প্রায় 50 লক্ষ না 1 কোটি টাকা খরচ, সেটা বাদ দিয়েছেন। এবার নিজের ছবি ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ নিজের 18 সালে 30 কোটি সামথিং ব্যয় হয়েছে। না আমি বললাম সচরাচর বাজেট পরবর্তীতে 1 কোটি টাকা বাজেট থাকে, এটার বেশি 3 কোটি 10 কোটি 20 কোটি খরচ হয়, 30 কোটি হয়। তাহলে দেখেন এই যে প্রধানমন্ত্রী যে ছবি ব্যবহার, আপনি দেখেন ছবি ব্যবহারের প্রথম প্রতিবাদ কিন্তু জামাতের একজন এমপি ডাক্তার মাসুদ, উনি একটা ব্রিজ করার সময়, এটা কি বলে, পটুয়াখালী একটা ব্রিজ উদ্বোধন করার সময় ব্যানার প্রধানমন্ত্রীর ছবি দেয় না। এই জন্য ছাত্রদল যুবদল ওরা মব তৈরি করছিল। আপনার এই যে আমাদের রবি সাহেব মন্ত্রী, ওনাকে উঠে দেন স্টেজে, পরবর্তী স্টেজে ব্যানার খুলে, যে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি থাকবে না, এই ব্যানারে কোনো উদ্বোধন হবে না, কোনো প্রোগ্রাম হবে না। পরবর্তী ব্যানার, আমি শেষ করছি, পরবর্তী ব্যানার সরিয়ে পরবর্তীতে প্রোগ্রামটা করা হয়েছে। তার মানে এই যে ছবির রাজনীতি 17-18 আমরা দেখেছি। কিন্তু এই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি।
আমরা অ্যাপ্রিশিয়েট করি উদ্যোগটা নিয়েছে যে ছবির রাজনীতি থাকবে না, আচ্ছা, যেটা ভালো ঠিক আছে, সেটা ভালো এখন- হবে, যেটা খারাপ সেটা খারাপ হবে। তো সুতরাং জামাতের আপনি যদি আপনাদের soft পাওয়ার power ক্ষেত্রে যেটা, হ্যাঁ। অনেক ক্ষেত্রে অনেক ধরনের আছে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, জামাতের যারা আপনি দেখেছেন জামাতের শত আমি শুধু হাজার যারা হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল কিন্তু শিক্ষক হতে পারে নাই, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক হয়েছে, তারা এখন অনেকে আবার ফেরত আসছে, অনেকে এসে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছে। সব ধরনের লোকজন জামাতের তো এখন আছে, খুব বেশি আছে, কিরকম হবে এরকম? আমি কিরকম হবে এটা আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করব বা আপনিও কিভাবে আপনার কোনো আইডেন্টিফাই সংখ্যা করবেন? আছে কিনা? না, এটা আমার মনে হয় আমাদের সরকারি দলের এই পরিসংখ্যানটা নেই। Okay. এটা পরিসংখ্যানটা খুবই কঠিন, কারণ হচ্ছে যখন আমরা তো সবসময় স্রোতে যেদিকে স্রোত যায় ওইদিকে আমরা সবসময় নৌকা যেতে দেখি। হ্যাঁ, তো সুতরাং যখন কেউ সরকারি দলে আসে বা বিরোধী দলে আসে, যারা কখনো ছিল না তারাও এসে এঙ্গেজ হয়। আর 17-18 বছর আমি মনে করি সবাই কিন্তু আওয়ামী লীগের সব পাওয়ার ছিল না, কিন্তু যারা হচ্ছে মনে করছে না পাওয়ারের পক্ষে থাকতে হবে, পাওয়ারের পক্ষে থাকতে শিল্পীদের হবে। কথা যদি বলি, শিল্পীদের- অভিনেত্রী, শিল্পী, গায়ক, আপনি গায়িকা, আপনি জামাত যেটা একটা ইসলামিক দল, জামাতের একটা ইসলামিক সংস্কৃতির একটা উইং আছে, তাদের কালচারাল উইং আছে। আপনি দেখেছেন এবার পয়লা বৈশাখে তারা আলাদা যে সংস্কৃতিটা একটা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা র্যালি করেছে, তারা প্রোগ্রাম করেছে, তাদের একটা যেহেতু তাদের একটা নিজস্ব একটা উইং আছে, নারীদের জন্য আলাদা- কথা বলতে হবে, তাদের অবশ্যই তো কথা আমরা দেখি বলছে, না, তো কথা কই সেই বলছে, program এতদিন কোথায়? পর্যন্ত সবসময় কথা বলেছে, মিডিয়াগুলো সেভাবে ফোকাস করেনি।